সিবিসি বাংলার পক্ষ থেকে আমার ভাষা আমার দেশ অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি রাকিব আল হাসান। ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসে একদল অকুতোভয় ভাষা সৈনিক তাদের জীবন বিলিয়ে দিয়ে গেছেন তাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য। আমরা এই অনুষ্ঠান জুড়ে কথা বলবো সেই ভাষা শহীদদেরকে নিয়ে, কথা বলবো বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য নিয়ে, কথা বলবো এই ভাষার উপরে যে আগ্রাসনগুলি হয়েছে সেগুলি নিয়ে, কথা বলবো বাংলাদেশকে নিয়ে, আমাদের এই অঞ্চলের ইতিহাস নিয়ে, বাংলা ভাষার সৌন্দর্য, সমৃদ্ধি, শৃঙ্খলা নিয়ে কথা বলবো। পৃথিবীতে বহু ভাষা কালের বিবর্তনে হারিয়ে গেছে, বহু রকমের আগ্রাসনে টিকতে না পেরে ভাষাগুলি বিলীন হয়ে গেছে। বহু ভাষা বইয়ের পাতায় থাকলেও তা মানুষের মুখে আর ব্যবহৃত হয় না, কিন্তু বাংলা ভাষা টিকে আছে বহাল তবিয়াতে। শুধু টিকে নেই, বাংলা ভাষা আরও বেশি সমৃদ্ধ হচ্ছে, আরও সুন্দর হয়েছে। যখন কোনো ভাষার উপরে আগ্রাসন হয় তখন সে ভাষাটি টিকতে পারবে কি পারবে না তা নির্ভর করে সেই ভাষার ইতিহাস ঐতিহ্য, সে ভাষার সমৃদ্ধি, সে ভাষার শক্তিমত্তার উপরে। যেমন ঝড় আসলে কোনো বৃক্ষ টিকবে কি ভেঙে পড়বে তা নির্ভর করে সেই বৃক্ষের শেকড় কতটা গভীরে প্রথিত হয়েছে, সেই বৃক্ষের কাণ্ড শাখা প্রশাখা কতটা শক্ত, কতটা মজবুত, তার উপরে। মধ্যপ্রাচ্যে অধিকাংশ দেশের ভাষা আরবি। এর কারণ যখন ইসলাম ধর্মের প্রবর্তন হয় তখন মুসলমানরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে ইসলামের আদর্শ প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এর প্রভাবে মধ্যপ্রাচ্যের বহু দেশ তাদের পূর্বের ভাষা হারিয়ে তারা আরবিকে তাদের মাতৃভাষা রূপে, তাদের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করে নিয়েছে। সে ভাষাগুলি আরবির সমৃদ্ধির কাছে আর টিকতে পারেনি। ঔপনিবেশিক যুগে যখন পর্তুগিজরা, স্প্যানিশরা, ব্রিটিশরা পৃথিবীর বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ল, বিভিন্ন এলাকাকে তাদের কলোনি বানালো, উপনিবেশ বানালো, তখন তারা সে সমস্ত এলাকাতে বিভিন্ন ভাষার উপরে আগ্রাসন চালিয়েছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। সে আগ্রাসনের ফলে বহু দেশের ভাষা আজকে বিলুপ্ত হয়ে গেছে। আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৫ম বৃহত্তম রাষ্ট্র ব্রাজিল, সেখানে জনসংখ্যা প্রায় ২১ কোটি, কিন্তু সেই ব্রাজিলের ভাষা কি? ব্রাজিলীয় একটি ভাষা কি থাকার কথা ছিল না? কিন্তু না, ব্রাজিলের ভাষা পর্তুগিজ। কারণ কলোনিয়াল যুগে অর্থাৎ ১৫০০ সালে পর্তুগিজরা ব্রাজিলে উপনিবেশ গড়েছিল। সেখানে ৩০০ বছর তারা শাসন করেছে, শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, যার ফলে ব্রাজিলের রাষ্ট্রভাষা আজকে পর্তুগিজ। আর্জেন্টিনাও আয়তনের দিক দিয়ে বিরাট বড় একটি দেশ, কিন্তু সেই আর্জেন্টিনার ভাষা কি? আর্জেন্টাইন কোনো একটি ভাষা কি হওয়ার কথা ছিল না তাদের রাষ্ট্রভাষা? কিন্তু না, সে আর্জেন্টিনার ভাষা স্প্যানিশ। সেখানে চিলি, বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে প্রত্যেকটা দেশের ভাষা স্প্যানিশ। কেন? তাদের নিজস্ব ভাষা কেন নেই? কারণ কলোনিয়াল যুগে যে সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে সেখানে আর সে ওই অঞ্চলের কোনো আঞ্চলিক ভাষা টিকতে পারেনি। তারা স্প্যানিশ ভাষাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করে নিয়েছে, ব্রাজিল পর্তুগিজ ভাষাকে গ্রহণ করে নিয়েছে। খেয়াল করেন, যুক্তরাষ্ট্র পৃথিবীর ৪র্থ বৃহত্তম আয়তনের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে ১ নাম্বার, অর্থনৈতিক দিক দিয়ে বৃহত্তর অর্থনীতির, সর্ববৃহৎ অর্থনীতির রাষ্ট্র আমেরিকা, কিন্তু তাদের ভাষা কেন ইংরেজি? ভেবে দেখেছেন কি? তার কারণ তারা স্বাধীন হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশদের ভাষা ইংরেজি। কানাডাতে রাষ্ট্রভাষা ইংরেজি এবং ফরাসি। কেন? তার কারণ কানাডা একসময় শাসন করত ব্রিটিশরা এবং ফরাসিরা। এজন্যে তারা তাদের ভাষা হারিয়ে ইংরেজি এবং ফরাসি ভাষাকে গ্রহণ করে নিয়েছে। তাহলে তাদের ভাষা
আগ্রাসনের সামনে কিন্তু টিকতে পারেনি। কিন্তু বাংলা ভাষার উপরেও এমন আগ্রাসন কি হয়নি? হয়েছে, বারংবার হয়েছে। যখন এই অঞ্চলে মুসলিম শাসন শুরু হয় তখন থেকে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এখানে টার্কিরা এসেছে, এখানে আরবরা, ইয়েমেনিরা এসেছে ধর্মপ্রচারের জন্যে এবং রাজনৈতিক কারণে। এখানে এসেছে ইরান থেকে ফার্সি ভাষার বা পার্সিয়ানরা, এরপরে আপনার এসেছে আফগানিস্তান থেকে পশতু ভাষার লোক, এখানে এসেছে, শাসন করেছে মোগলরা। কিন্তু এত আগ্রাসনের পরে এসেছে ব্রিটিশরা। ব্রিটিশরা যে সমস্ত অঞ্চলে গিয়েছে কেমন আগ্রাসন হয়েছে সেটা আপনারা জানেন। সর্বশেষ ব্রিটিশদের পরে এসেছে পাকিস্তানিরা, আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছে উর্দু ভাষাকে, তারা আমাদের রাষ্ট্রভাষা বানাতে চেয়েছে উর্দুকে। কিন্তু সেই আগ্রাসনের কবল থেকেও বাংলা ভাষা তার শক্তিমত্তা দিয়ে, তার সৌন্দর্য দিয়ে, তার সমৃদ্ধ ইতিহাস দিয়ে, তার ঐতিহাসিক ওই শেকড়ের কারণে বাংলা ভাষা টিকে আছে। শুধু টিকে নয়, প্রতিদিন বাংলা ভাষা আরও সমৃদ্ধ হচ্ছে। বহু সাহিত্য রচিত হয়েছে ভাষাতে, বহু সঙ্গীত রচিত হয়েছে ভাষাতে। বাংলা ভাষাকে মুছে দিতে পারেনি কেউ, বাংলা ভাষাকে দমিয়ে রাখতে কেউ পারেনি। এর কারণ ভাষার সৌন্দর্য, ভাষার শক্তিমত্তা, আর এই ভাষার প্রতি এই ভাষাভাষীদের অকৃত্রিম ভালোবাসা। কাজেই আমি বলবো, যে ভাষার জন্যে মানুষ জীবন দিয়েছে, যেই ভাষা এত আগ্রাসনের মধ্যেও টিকে আছে, যেই ভাষা প্রতিদিন আরও সমৃদ্ধ হচ্ছে, সুন্দর হচ্ছে, যে ভাষার শৃঙ্খলা, আমি এ ভাষার বৈশিষ্ট্যগুলি অন্য একটা পর্বে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমি শুধু এটুকু বলবো, বাংলা ভাষা আমার মাতৃভাষা এজন্যে বলছি না, বাংলা ভাষায় আমি কথা বলি বলে বলছি না, বরঞ্চ ভাষা নিয়ে আমি একটু পড়াশোনা করেছি বলে বলছি। বিশ্বাস করুন, বাংলা ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা, বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা, বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। আমার ভাষা আমার দেশ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো আমাদের এই অঞ্চলের মানব বসতিরও বহু পূর্বে কিভাবে এই অঞ্চলের এই ভূমি গঠিত হয়েছিল সে বিষয় নিয়ে। কেননা আমাদের এই অঞ্চলের ইতিহাস জানতে হলে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। তাই আজকে ইতিহাসের এবং বলতে পারেন ভূগোলের এই গোড়া থেকে আমি শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই অঞ্চলটাকে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বলা হয়। আমরা কথা বলবো বদ্বীপ নিয়ে। বদ্বীপ কিভাবে গঠিত হয়, বদ্বীপ আসলে কাকে বলে। নিশ্চয়ই আপনারা জানেন আমাদের বাংলাদেশ এটি নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশ কেন, নদীমাতৃক দেশ কাকে বলে সে বিষয়টি নিয়েও আজকে কথা বলবো। নদী কিভাবে গঠিত হয়, নদী কাকে বলে, এ অঞ্চলের আবহাওয়া, এ বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের এই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? নদীমাতৃক দেশ মানে হলো নদীমাতৃক অর্থাৎ নদী মাতা যার, মানে মাতা বলতে যে আমাদেরকে জন্ম দেয়, অর্থাৎ আমাদের বাংলাদেশকে জন্ম দিয়েছে কিছু নদী। নদী এই দেশকে জন্ম দিয়েছে, এজন্যে আমরা বলি নদীমাতৃক দেশ। নদী দেশকে জন্ম দেয় কিভাবে? প্রথমেই বুঝতে হবে যে নদীর সৃষ্টি কোথা থেকে। যে কোনো নদী তা উৎপন্ন হয় পাহাড় থেকে এবং শেষ হয় হয়তো কোনো সমুদ্রে গিয়ে অথবা কোনো হ্রদ অর্থাৎ স্থির কোনো জলাভূমিতে গিয়ে। আমাদের এই অঞ্চলের নদীগুলি মিলেছে বঙ্গোপসাগরে গিয়ে, আর সেগুলির উৎপত্তি হয়েছে হয়তো হিমালয় থেকে অথবা মেঘালয়ের বিভিন্ন পাহাড় পর্বত থেকে, অথবা উৎপন্ন হয়েছে আপনার রাজমহলের এদিকের বিভিন্ন পাহাড় পর্বত থেকে। যখন কোনো অঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে তখন স্বাভাবিকভাবে সেখানে এই জলীয় বাষ্পটি ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হয়। তো আমাদের এই অঞ্চলের দক্ষিণ দিকে পড়েছে বঙ্গোপসাগর।
সমুদ্র মানেই সেখানে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে মিশে যাবে। এই জলীয় বাষ্প গ্রীষ্মকাল বা বর্ষাকালের দিকে মৌসুমি বায়ুর প্রবাহে উত্তর দিকে চলে যায়। আর উত্তরে আমাদের পড়েছে হিমালয় পর্বতমালা, যার কারণে এই জলীয় বাষ্পগুলি ঘনীভূত হয়, হিমালয় পর্বতমালাতে বাধা পেয়ে ঘনীভূত হতে থাকে এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত থেকে এই পানিগুলি গড়িয়ে নিচের দিকে কোথায় যাবে? গড়িয়ে যেতে হবে বঙ্গোপসাগরে। যেই রাস্তা ধরে পাহাড় থেকে সমুদ্রে পানিটা চলে যায় সেই রাস্তাটাই হলো নদী। যখন পাহাড় থেকে নদী হয়ে সমুদ্রে পানিটা যায় তখন এই রাস্তার অনেক মাটি, কাঁকর, পাথর এগুলি ধুয়ে নিয়ে চলে যায়। এই যে মাটি ধুয়ে যায়, পাথর ধুয়ে যায়, ধোয়া যেই কাদাটা, এটাকে আমরা বলি পলি। সাধারণত যখন কোনো একটা খরস্রোতা নদী তুলনামূলক কম স্রোতওয়ালা কোনো নদীর সাথে যুক্ত হয় তখন সেখানে সম্পূর্ণ পলিটা আর ওই কম স্রোতের নদী বহন করতে পারে না, তখন সেখানে পলি জমতে থাকে। অথবা নদীর মোহনা যেখানে সমুদ্রের সাথে মিলিত হবে সেখানে গিয়ে ওই পলিগুলি জমতে থাকে। পলি জমতে জমতে সেই পলির স্তরটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে সেখানে একটা দ্বীপ তৈরি হয়ে যায়, চর পড়ে যায়, আস্তে আস্তে সেখানে একটা দ্বীপের মতো তৈরি হয়। আর নদীটা দুই ভাগ হয়ে যায়, দুই দিক থেকে দুটো ভাগ হয়ে গেলে মাঝখানে যে অংশটা তৈরি হয় সেটা একটা ত্রিভুজ আকৃতি ধারণ করে। এজন্য ইংলিশে এটাকে বলে ডেল্টা আইল্যান্ড বা বাংলাতে আমরা বলি বদ্বীপ। তো আমাদের এই অঞ্চলের বেশিরভাগ শিলা এভাবে হাজার হাজার বছরের, লক্ষ লক্ষ বছরের পলি পড়ে 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 আমাদের এই অঞ্চলের ভূমিটা তৈরি হয়েছে। এজন্য আমাদের বাংলাদেশের 80% শিলা কিন্তু পাললিক শিলা। পাললিক শিলা মানে ওই পলি পড়ে পড়ে যেই শিলাটা তৈরি হয়েছে সেটাকে বলে পাললিক শিলা। এই পলি পড়া অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পলি মাটির উর্বরতা শক্তি অনেক বেশি। এই কারণে আমাদের এই অঞ্চলে যখন পলি পড়ে পড়ে এই ভূমিটা তৈরি হয়েছে, এখানে জমিগুলি এত উর্বর, এটা কিন্তু একেবারে আজকের কথা না, হাজার হাজার বছর পূর্বের কথাই বলছি। হাজার হাজার বছর থেকে এই অঞ্চলের জমি এত উর্বর যে এখানে যে কোনো একটা বীজ পড়লে সাথে সাথে গাছ হয়ে যায়, তার কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এজন্যই কিন্তু আমাদের দেশের আমরা বিশেষণ বলি বিভিন্ন সময় যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এরপরে আমরা বলি সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রাম্য প্রকৃতি। আমাদের যেদিকে তাকায় শুধু সবুজ গাছপালা আমরা দেখতে পাই, যেটা কিন্তু আফ্রিকার কথা বলেন বা ইউরোপের কথা বলেন সেখানে এমনটা দেখা যায় না। তো এই যে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ তৃণ, প্রচুর পরিমাণ মাটির উর্বরতার কারণে প্রচুর পরিমাণ তৃণ জন্মে। তো যে অঞ্চলে প্রচুর পরিমাণ তৃণ জন্মে সে অঞ্চলে খুব স্বাভাবিকভাবেই পশুপালন করাটা খুব সুবিধাজনক, কারণ পশু পাখি তারা তৃণ খেয়েই জীবন ধারণ করে। পাশাপাশি এই অঞ্চলে প্রচুর পরিমাণ নদী থাকার কারণে মিঠা পানিতে প্রচুর মাছ উৎপন্ন হয়। এটা আজকের কথা বলছি না, আমি হাজার হাজার বছরের ইতিহাস থেকে বলছি। এ অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত বহু আগে থেকে, এবং যেহেতু এ অঞ্চলের মাটির উর্বরতা শক্তি বেশি তাই এখানে কৃষি কাজটা ছিল খুবই সহজ। আমরা একটা প্রবাদ জানি যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ এ অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। এবং আরেকটা প্রবাদ আমরা শুনে থাকি যে আমাদের গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল এবং গোলা ভরা ধান ছিল। এখানে গোলা ভরা ধান বলতে কিন্তু শুধু ধান নয়, এখানে গোলা ভরা ধান বলতে বোঝানো হয়েছে আমাদের এই অঞ্চল ফসলে সমৃদ্ধ ছিল। গোয়াল ভরা গরু মানে কিন্তু কেবল গরু নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ অর্থাৎ গবাদি পশুর সমৃদ্ধি ছিল। আর পুকুর ভরা মাছ বলতে মৎস্য সম্পদে আমাদের প্রাচুর্য ছিল, অর্থাৎ কৃষি সম্পদ, পশু সম্পদ এবং মৎস্য সম্পদ। এই তিন ধরনের সম্পদে আমরা সমৃদ্ধ ছিলাম। এই আধুনিক যুগের আগে বর্তমান আমরা যেই যুগটা পার করছি তার ঠিক আগ পর্যন্ত তখন কিন্তু সম্পদ বলতে কোনো একটা অঞ্চলে সভ্যতা গড়ে উঠত এই তিনটা সম্পদকে কেন্দ্র করে।
কোনো একটা অঞ্চল ধনী হতো এই তিনটা সম্পদের প্রাচুর্যের কারণে। কোনো একটা অঞ্চলে কুটির শিল্পের প্রাচুর্য তৈরি হতো এই তিনটা সমৃদ্ধির ফলে। একটা হলো কৃষি সম্পদে সমৃদ্ধ হতে হবে, একটা হলো পশু সম্পদে সমৃদ্ধ হতে হবে, একটা হলো মৎস্য সম্পদে সমৃদ্ধ হতে হবে। কারণ তখন এরকম বিজ্ঞান প্রযুক্তিগত সম্পদ ছিল না, তখন এরকম খনিজ সম্পদের প্রাচুর্য ছিল না। তো সেই সময় থেকে আমাদের এই অঞ্চলে বহু সভ্যতা গড়ে উঠেছে। আমরা ছিলাম সমৃদ্ধ অঞ্চল, আমরা ছিলাম ধনী অঞ্চল, আমরা কিন্তু এরকম দরিদ্র জনগোষ্ঠী ছিলাম না। আমাদের এই অঞ্চল ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চল, আমাদের এই অঞ্চল ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল। আমাদের এই অঞ্চলের সমৃদ্ধির কারণে বহু দূর দূরান্তের মানুষ রাষ্ট্র জয় করার জন্যে তারা আমাদের দিকে তাকিয়ে থাকত, আমাদের এই অঞ্চলে আসার জন্যে তারা স্বপ্ন দেখত। কিন্তু আমাদেরকে এমন দরিদ্র করলো কারা? আমাদেরকে আজকে এ জায়গায় কারা আনলো? আমরা তো এমন ছিলাম না। আমাদের ভৌগোলিক কারণেই আমরা সমৃদ্ধ ছিলাম। সে বিষয় নিয়ে আমরা অন্য কোনো পর্বে কথা বলবো। কিন্তু আজকে যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম সেটা হলো আমাদের এই অঞ্চলের ভূপ্রকৃতি, আমাদের এই অঞ্চলের আবহাওয়াগত কারণে আমরা যে বহু পূর্ব থেকে সমৃদ্ধ, এই ইতিহাসটা আমাদের জানতে হবে। আমরা যদি আমাদের ইতিহাস জানতে না পারি তাহলে আমরা হীনমন্য হব। আমরা যদি আমাদের সমৃদ্ধির কথা, আমাদের ঐতিহ্যের কথা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা হীনমন্য হব। আমাদের ভাষা যেমন সমৃদ্ধ, আমাদের এই অঞ্চলের মানুষের ইতিহাস সমৃদ্ধ। আমরা বহু পূর্ব থেকে আমরা সমৃদ্ধ একটি জাতি। আমরা আমাদের আলোচনাটি চালিয়ে যাব একদিকে ধর্মীয় ইতিহাসগুলির দিকে লক্ষ্য রেখে এবং পাশাপাশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে যে ইতিহাস আমরা পেয়েছি তার দিকে লক্ষ্য রেখেও আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। শুরুতেই আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানব ইতিহাসের শুরুটা কিভাবে হয়েছিল সেদিকে আমরা আলোকপাত করব। আমরা ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এমনকি সনাতন ধর্ম, পৃথিবীর বড় বড় যতগুলি ধর্ম আছে, বিশ্বজনীন ধর্ম, প্রায় সবগুলি ধর্মে একটা বিষয় কমন, সেটা হলো যে মানব সভ্যতার শুরু হয়েছে, মানুষ সৃষ্টির শুরু হয়েছে সর্বপ্রথম মানব আদম আলাইহিসসালামকে দিয়ে, যাকে খ্রিস্ট ধর্মে বা বাইবেলে অ্যাডাম বলা হচ্ছে। ইসলামে আদম আলাইহিসসালাম তথা সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হিসেবে যার উল্লেখ রয়েছে। এবং সনাতন ধর্মেরও কিছু গ্রন্থে যাকে বলা হয়েছে আদম এবং তার স্ত্রীকে বলা হয়েছে হব্যবতী, ইসলামে বলা হয়েছে হাওয়া, মা হাওয়া। অর্থাৎ আমরা ধর্মীয় এই বিতর্কহীন যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোকপাত করি। খেয়াল করুন, সর্বপ্রথম মানব আদম আলাইহিসসালামকে যখন পৃথিবীতে পাঠানো হলো তখন উনি কোথায় অবতরণ করলেন? এ ব্যাপারে প্রায় সর্বজন গৃহীত মত হলো উনাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সিংহল তথা শ্রীলঙ্কাতে। এই যে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক শ্রীলঙ্কাতে পাঠালেন, এই ঘটনার একটা তাৎপর্য রয়েছে। সেটা কি? একটা মানুষের একটা বিশেষ দক্ষতা, বিশেষ ক্ষমতা হলো তার অভিযোজন ক্ষমতা। অর্থাৎ সে যে কোনো আবহাওয়া, যে কোনো বৈরী পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে অভিযোজন ক্ষমতার তফাৎ রয়েছে। বহু প্রাণী অভিযোজন ক্ষমতার অভাবে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মানুষ টিকে রয়েছে তার অভিযোজন ক্ষমতার কারণে। যেমন মানুষ বসবাস করছে বরফের দেশে, মানুষ বসবাস করছে প্রচণ্ড উত্তাপ, খরা তথা মরুভূমি অঞ্চলে, আবার মানুষ নাতিশীতোষ্ণ অঞ্চলেও বসবাস করছে। কিন্তু তথাপি একটা মানুষ যখন সর্বপ্রথম পৃথিবীতে অবতরণ করলো তখন তার জন্যে, তার বেঁচে থাকার জন্যে, তার বসবাসের জন্যে উপযুক্ত অঞ্চল কোনটা হবে? যে অঞ্চলে অধিক ফসল ফলাদি হয়, যে অঞ্চলের আবহাওয়া মানুষের বসবাসের জন্যে অধিক উপযোগী, সবচেয়ে উৎকৃষ্ট, নিশ্চয়ই আল্লাহ পাক সেই অঞ্চলেই আদম আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। এবং আমরা যদি বর্তমান আবহাওয়া, জলবায়ু সম্পর্কে আমরা যদি জলবায়ুর দিকে, আবহাওয়ার দিকে যদি দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাই যে ইউরোপ এবং উত্তর আমেরিকার
যে অঞ্চলগুলি সেখানে প্রচণ্ড রকম শীত পড়ে, প্রচণ্ড রকম শীত পড়ে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বরফ আচ্ছাদিত রয়েছে মেরু অঞ্চলগুলিতে, সেখানে মানুষের বসবাস করা অত্যন্ত কষ্টসাধ্য। যদিও এখন প্রযুক্তির ছোঁয়ায় মানুষ এসির মধ্যে থাকে, তারপরও সেখানে এই প্রযুক্তির ছোঁয়াটা তো আগে ছিল না। কাজেই সেই বরফ আচ্ছাদিত এলাকাতে মানুষের বসবাসটা খুবই কষ্টসাধ্য, এবং সেখানে দেখা যায় যে কৃষিকাজ করার জন্যে সেখানে কিন্তু বছরের খুব অল্প সময় একটা সিজনে কেবল কৃষিকাজ করা যায়, অর্থাৎ সেখানে খাদ্যেরও অভাব ঘটা খুব স্বাভাবিক ব্যাপার। একই সাথে আমি যদি প্রচণ্ড খরাপ্রবণ গ্রীষ্ম প্রধান মেরু অঞ্চলের দিকে তাকাই, যেখানে আফ্রিকার কথা যদি বলি বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে সমস্ত বড় বড় মরুভূমিগুলি রয়েছে, সেই মরু অঞ্চলের জীবনযাপনের কথা বলি, তাহলে সেখানেও দেখা যায় যে মানুষের জীবনযাপনটা অত্যন্ত কষ্টের। প্রচণ্ড রোদ, প্রচণ্ড উত্তাপের মধ্যে মানুষের বসবাস করা খুবই কষ্টের। কিন্তু সেই তুলনায় আমরা যদি আমাদের এই অঞ্চলের কথা বলি, আমাদের অঞ্চলটা হলো নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব বেশি গরমও নয়, খুব বেশি শীতও নয়, অর্থাৎ মানুষের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। এ কারণেই কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষের প্রজনন ক্ষমতাও খুব বেশি, জনসংখ্যার ঘনত্ব আমাদের এই অঞ্চলটাতে খুব বেশি। তো এই অঞ্চলে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক পাঠালেন, তার কারণ হচ্ছে অনাদিকাল থেকে এই অঞ্চল মানুষের বসবাসের জন্য উৎকৃষ্টতর অঞ্চল। খুব স্বাভাবিকভাবেই যেহেতু আদম আলাইহিস সালাম এই অঞ্চলে আসলেন এবং এই অঞ্চল মানুষের বসবাসের উপযোগী, এখানকার জমিগুলি খুব উর্বর, এখানকার আবহাওয়া মানুষের জন্য সুবিধাজনক, আরামদায়ক, এই কারণেই প্রাচীন সভ্যতাগুলি এখানে গড়ে উঠেছিল। যেমন আমি যদি এই ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার কথা বলি, সিন্ধু সভ্যতা অর্থাৎ আসলে যে সভ্যতাগুলির ইতিহাস এখন লেখা হচ্ছে প্রাচীন সভ্যতা হিসেবে, সে সমস্ত সভ্যতার ইতিহাস লেখা হচ্ছে যা আজ পর্যন্ত আমরা যার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি। কিন্তু আমরা কি নিশ্চিত যে পূর্বের সমস্ত সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেয়ে গেছি? না, অনেক কিছু আমরা পাইনি, হয়তো ভবিষ্যতে পাবো, অথবা অনেক সভ্যতার ইতিহাস আমরা কোনোদিন পাবোই না। কিন্তু যেটা পাওয়া গেছে তার উপরেও যদি বলি, তাহলে কিছুদিন আগেও কিন্তু ভারতের পত্রিকাগুলিতে একটা নিউজ করেছিল যে সিন্ধু সভ্যতার কথা যে বলা হয় ইতোপূর্ব থেকে, যে আজ থেকে ৭,০০০ বছর পূর্বের, কিন্তু তারা দাবি করেছে না, আরও পূর্বের প্রায় ৯ থেকে ১০,০০০ বছর পূর্বে আসলে সিন্ধু সভ্যতার শুরুটা হয়েছিল। তো এই অঞ্চলে এই যে সিন্ধু সভ্যতার শুরু হয়েছিল, সিন্ধু সভ্যতার আমরা নিদর্শন পেয়েছি। কত অজানা সভ্যতা যার হয়তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো পাওয়াই যায়নি। হয়েছে কেন হয়েছে? ওই যে আদম আলাইহিস সালাম এই অঞ্চলে উনি এসেছিলেন, সেখানে বসবাস করেছিলেন, সেখানে তার মানে মানব সভ্যতার একেবারে শুরুটা হয়েছে আমাদের এই অঞ্চল থেকে। আমাদের অঞ্চল বলছি কেন? কারণ বাংলাদেশ বলতে আমরা যে ভূখণ্ডটাকে বুঝছি, বাংলাদেশ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, বা এখন একটু বেশি হবে। তো এই অঞ্চলটাকে আমরা যে বুঝছি, এটা কিন্তু আমরা পেয়েছি ১৯৭১ সালে। এটাকে আমরা কিন্তু বাংলাদেশ বলছি, কিন্তু বাংলা অঞ্চল বলতে যেটা বোঝায়, বাংলা ভাষাভাষীদের অঞ্চল বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয়। বাংলা ভাষায় কথা বলে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরা রাজ্যের মানুষ, বাংলা ভাষায় কথা বলে আসামের বহু মানুষ, বাংলা ভাষায় কথা বলে ভারতের অনেকগুলি রাজ্যে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বাংলা ভাষায় মানুষ কথা বলে। এভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশে বিরাট একটা অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে, যেটাকে আমরা বলতে পারি বঙ্গ বা বাংলা অঞ্চল। তো সেই অঞ্চলের ইতিহাস যদি বলতে যাই, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস না। সেই অঞ্চলের ইতিহাস বলতে গেলে আমাদের এই অঞ্চলেও বহু প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, এবং নিদর্শন পাওয়া গেছে সেটা আমি পরে আসছি। কিন্তু তার আগের কথা হলো, আমরা একটা বিষয় পরিষ্কার হলাম যে মানব সভ্যতার শুরুটা হয়েছে আমাদের এই অঞ্চল থেকে। যখন আদম আলাইহিস সালামকে সিংহল তথা শ্রীলঙ্কাতে পাঠানো হলো, তখন তিনি শ্রীলঙ্কা থেকে ভারতে যখন আসলেন, যে ব্রিজটার উপর দিয়ে তিনি এসেছিলেন, সেই সেতুটাকে বলা হয় অ্যাডাম ব্রিজ বা আদম সেতু, যেটাকে পরবর্তীতে সনাতন ধর্মের বর্ণনা অনুসারে সেই সেতুটা পুনরায় পুনর্নির্মাণ করে বা সংস্কার করে
শ্রী রামচন্দ্র, রাজা রামচন্দ্র। এ কারণে সেই সেতুটাকে কিন্তু রাম সেতু বলা হয়। তো উনি যখন ভারতে প্রবেশ করলেন, তার মানে ভারতের বিভিন্ন অঞ্চলে উনার বিচরণ ছিল। উনি বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন, বিভিন্ন অঞ্চলে উনার পদচারণা ঘটেছে। তাহলে এটা সুস্পষ্ট হলো যে মানব সভ্যতার শুরুটা হয়েছে আমাদের এই অঞ্চল থেকে। এবার আসি মানব সভ্যতার এই যে স্টার্টিংটা, শুরুটা আমি যদি এখান থেকে বলি, তো দ্বিতীয়বার মানব সভ্যতা একবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমি আবারও বলছি, আমার এই বর্ণনাটা ধর্মগ্রন্থ অনুসারে, ধর্মের যে বর্ণনাগুলি, ধর্মীয় বিভিন্ন ধর্মের যে মতগুলি, সেই মতের ভিত্তিতে আমার এই প্রাথমিক এই আলোচনাটা, প্রথম পর্বের আলোচনাটা করছি। বিভিন্ন ধর্মে, যেমন সনাতন ধর্মের কথা যদি বলি, মহাপ্লাবনের কথা সনাতন ধর্মে এসেছে, ইসলাম ধর্মে এসেছে নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের কথা, এবং খ্রিস্ট ধর্মে অর্থাৎ বাইবেলেও মহাপ্লাবনের কথা এসেছে নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালামকে বাইবেলে নোয়াহ বলা হয়েছে, ইসলামে নূহ আলাইহিস সালাম বলা হয়েছে, এবং সনাতন ধর্মে বলা হয়েছে রাজা মনু বা বৈবশত মনু, তার কথা বলা হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের যে বর্ণনা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাই, ব্যাপারটা এমন ছিল যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই সময়ে মানব সভ্যতার যে বিকাশ ঘটেছিল, বিভিন্ন দিকে মানুষগুলি যেভাবে ছড়িয়ে পড়েছিল, তাদের মধ্যে আল্লাহ পাক একের পর এক নবী পাঠিয়েছিলেন। তারা আদম আলাইহিস সালাম, এরপরে শীস আলাইহিস সালাম সহ পরবর্তী একের পর এক নবী এসেছে তাদের মধ্যে। সেই নবীদের দেখানো পথে তারা একসময় চলেছে, কিন্তু যখন তারা পথটা ছেড়ে দিয়েছে, তখন মানুষের মধ্যে সাংঘাতিক রকম অন্যায়, অবিচার, অশান্তি বাসা বেঁধেছে, শিরক, কুফর বাসা বেঁধেছে। তখন আল্লাহ পাক পাঠিয়েছেন নূহ আলাইহিস সালামকে। তো নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদেরকে সত্যের দিকে আহ্বান করেছেন, তৌহিদের দিকে আহ্বান করেছেন, তাদেরকে কলেমার দিকে আহ্বান করেছেন, তাদেরকে আল্লাহ পাকের দেখানো দিক নির্দেশনার উপরে আহ্বান করেছেন, তাদেরকে ডেকেছেন আল্লাহর হুকুম মেনে নেওয়ার জন্য। কিন্তু তারা ছিল সীমা লঙ্ঘনকারী, তারা নূহ আলাইহিস সালামের কথা মেনে নেয়নি। যখন তারা 950 বছরের বালাগেও তারা যখন আল্লাহ পাকের রাস্তা তথা তৌহিদের রাস্তা মেনে নিল না, তখন আল্লাহ পাক একটা বিরাট বড় বিধ্বংস ঘটালেন, মহাপ্লাবন ঘটালেন, এবং মানুষের মধ্য থেকে যারা ঈমান এনেছিল অল্প মুষ্টিমেয় কিছু মানুষকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নৌকাতে বা কিস্তিতে উঠিয়ে তাদের জীবন রক্ষা করলেন, এবং সমস্ত প্রাণীর এক জোড়া করে নৌকার উপরে ওঠালেন, যেন পরবর্তীতে আবার যেন পৃথিবীতে ওই সমস্ত প্রাণী বেঁচে থাকে। কেন সমস্ত প্রাণীকে নৌকার উপরে ওঠাতে হলো? কারণ হলো, বলা হয়ে থাকে নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনে সমস্ত পৃথিবী নাকি প্লাবিত হয়েছিল। তাহলে নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে দ্বিতীয়বার আবার মানব সভ্যতার সূচনা হলো। দ্বিতীয়বার এই সূচনাটা কোথায় ঘটলো, কোথা থেকে শুরু হলো? খুব স্বাভাবিকভাবে যদি সমস্ত পৃথিবী প্লাবিত হয়, তাহলে সবচেয়ে বড় যে চূড়াটি, পর্বতের সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চূড়াটি নিশ্চয়ই সবচেয়ে আগে ভেসে উঠবে। আমি যদি এই যুক্তিটা নেই যে সমস্ত পৃথিবী প্লাবিত হলো, তারপরে এক সময় প্লাবন বন্ধ হলো, তারপরে পানি কমতে থাকলো, সর্বপ্রথম যেই পর্বতের উচ্চ শৃঙ্গটি ভেসে উঠবে সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কারণ পৃথিবীর সবচেয়ে বৃহৎ শ্রেণীটি এভারেস্ট, সেটা আমাদের এই অঞ্চলে, এই উপমহাদেশে, আমাদের এই উপমহাদেশের অঞ্চলে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম এই অঞ্চলে অবতরণ করেছিলেন। কেন বলছি, তার আরও যুক্তি আছে তার এই কথার পেছনে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম এই অঞ্চলে অবতরণ করেছিলেন, এটা সনাতন ধর্মের বর্ণনা অনুসারে আমরা যেটা পাই সেটা হলো যে নূহ আলাইহিস সালামকে সনাতন ধর্মে বলা হচ্ছে বৈবশত মনু। এই বৈবশত মনুর উপরেই বেদ যে ধর্মগ্রন্থ, সেই বেদ গ্রন্থটা কিন্তু বৈবশত মনুর উপরে নাজেলকৃত একটা গ্রন্থ। তার মানে সেই বৈবশত মনুর পরবর্তী বংশধররা কিন্তু এই উপমহাদেশের, এখানে সেই ধর্মটা কিন্তু এখানকার মানুষ, সনাতন ধর্মটা কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ তারা ধারণ করে আছে। অর্থাৎ সেই নূহ আলাইহিস সালামের প্লাবনের পরবর্তী যে মানব সভ্যতার বিকাশ ঘটে, সেটা আমাদের এই অঞ্চলেই ঘটে। নূহ আলাইহিস সালামের সেই বিকাশের ফলে আমাদের
এই ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তাহলে আমরা এই দুইটা সূত্র অনুসারে আমরা এই বিষয়টি সুস্পষ্ট হলাম যে আমাদের এই অঞ্চল হলো মানব সভ্যতার শুরুর একেবারে গোড়াপত্তন হয়েছে আমাদের এই অঞ্চল থেকে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাসের ভিত্তিতে আমরা আলোচনা করব আমাদের এই অঞ্চলের প্রাচীন সভ্যতাগুলি নিয়ে। শুরুতেই আমরা কথা বলবো ইয়ারি বটেশ্বরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা নিয়ে। আমাদের এই উপমহাদেশের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে দ্বিতীয় প্রাচীন সভ্যতা হলো ইয়ারি বটেশ্বরে গঠিত সেই মানব সভ্যতা, যে সভ্যতা আজ থেকে প্রায় 3000 বছর আগে গঠিত হয়েছিল, যার নিদর্শন নরসিংদী জেলার বেলাবো উপজেলার থেকে 3 কিলোমিটার অদূরে ইয়ারি এবং বটেশ্বর নামক গ্রামে খনন কার্যের সময় যার নিদর্শন পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকগণ এটা গবেষণা করে বের করেন যে এখানে 3000 বছর আগে শুধু সভ্যতা নয়, কেবল সেটা ছিল একটা নগর সভ্যতা। সেখানে নগর গড়ে উঠেছিল, সেখানে নগরটা কত উন্নত ছিল, সেখানে নদী বন্দর গড়ে উঠেছিল, সেখানে বহু দিক থেকে পৃথিবীর আরও পুরনো অন্যান্য সভ্যতার সাথে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক ছিল সেই বাণিজ্যিক সম্পর্ক রক্ষার জন্যে আরও কি কি ধরনের প্রযুক্তি সেখানে ব্যবহার করা হতো ইত্যাদি বিষয়গুলি সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে আমরা জানতে পারি। অর্থাৎ আমরা এটা স্পষ্ট হলাম যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও এটা বোঝা যায় যে আমাদের এই অঞ্চলে বহু পূর্ব থেকেই মানব সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে আমরা মৌর্য যুগের কথায় যদি আসি, মৌর্য যুগে আমাদের এই অঞ্চল এত বেশি উন্নত ছিল, এত শক্তিশালী ছিল যে যেই ঘটনাটি অনেকেই জেনে থাকবেন, পৃথিবী বিখ্যাত বিশ্ববিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট যখন বিশ্বের বিভিন্ন অঞ্চল জয় করতে করতে আমাদের এই উপমহাদেশে আসলেন, তখন তার সেনাবাহিনী আর বাংলাকে আক্রমণ করতে, অর্থাৎ তখন এই গ্রিক সভ্যতার মানুষেরা আমাদের এই অঞ্চলকে গঙ্গারিডয় বলে চিনত। অর্থাৎ গঙ্গা নদীর অববাহিকায় যে অঞ্চলটা গড়ে উঠেছে, গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডয়, গঙ্গারিদ্ধি বলতে গঙ্গা দ্বারা ঋদ্ধ হয়েছে, গঙ্গা দ্বারা সমৃদ্ধ হয়েছে যে অঞ্চল। তো সেই গঙ্গারিডয় অঞ্চলে এসে তার জয়রথ থেমে গিয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের মতন বিশ্ববিজয়ী একজন সম্রাট, সে আমাদের এই অঞ্চলে আর ঢুকতে পারে নাই। তার যারা সেনাবাহিনীর অন্যান্য যারা সদস্য ছিল তারা বিদ্রোহ করে, তারা বলে যে না, আমরা এই অঞ্চলে আর আক্রমণ করতে পারবো না, কারণ আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। তখন তারা এখান থেকে আবার ব্যাক চলে যায়। তার মানে আমরা এ থেকেই বুঝতে পারি যে আমাদের এই অঞ্চলটা কতটা শক্তিশালী, কতটা সমৃদ্ধ, বিরাট একটা সেনাবাহিনী আমাদের এই অঞ্চলে তখন ছিল। এছাড়াও আমরা যে সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলি দেখতে যাই, যেমন আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারের কথা যদি বলি, আমাদের যদি বগুড়ার মহেস্থানগড়ের কথা যদি বলি, এরকম আমাদের প্রচুর বহু পুরনো সভ্যতার নিদর্শন আমাদের এখানে রয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম পুরনো একটা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধবিহার মানে কিন্তু এটা ছিল আসলে শিক্ষা কেন্দ্র, বর্তমানের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা যায়। পাহাড়পুর বৌদ্ধবিহারে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, ভারত থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে এখানে মানুষজন পড়াশোনা করতে আসতো। তখন তারা বৌদ্ধ ধর্মের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাটা প্রণীত হয়েছিল, সেই শিক্ষা গ্রহণ করতে আসতো বিভিন্ন অঞ্চল থেকে। সিবিসি বাংলার পক্ষ থেকে আমার ভাষা আমার দেশ অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। একটা ভাষা কিন্তু মানুষের মতো হঠাৎ করে একটা নির্দিষ্ট টাইমে জন্ম নেয় না। একটা ভাষার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে, বিভিন্ন
চড়াই উতরাই পাড়ি দিয়ে একটা ভাষার জন্ম হয়, বিভিন্ন রকমের পথ তাকে পাড়ি দিতে হয়। বাংলা ভাষাও এমনই বহু পথ পাড়ি দিয়ে আজকের এই রূপে এসে দাঁড়িয়েছে। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে এই অঞ্চলের আরও যে সমস্ত প্রাচীন ভাষা ছিল, যে ভাষাগুলির মধ্য থেকে বাংলা ভাষা বহু ধরনের শব্দ নিয়েছে, সেগুলি নিয়েও কথা বলতে হবে। এজন্যে আমরা বাংলা ভাষার উৎপত্তি নিয়ে কথা বলার আগে আমরা আরও কয়েকটি ভাষা নিয়ে কথা বলে নিব। আমাদের এই অঞ্চলে বহু পূর্ব থেকে মানুষ যে ধর্মের অনুসরণ করত সেটা হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের যে সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ সেটির নাম হলো বেদ। বেদটা যে ভাষায় রচিত হয় সেই ভাষাটার নাম হলো বৈদিক ভাষা। যে ভাষার আরও একটি নাম আছে যার নাম হলো ছান্দস ভাষা। এই ভাষাটি ছন্দবদ্ধ থাকার কারণে তার নাম ছান্দস ভাষা রাখা হয়েছিল। আর বৈদিক ভাষা যেহেতু এটি বেদের ভাষা, এজন্য বৈদিক ভাষা, এবং যেহেতু এটি ধর্মের ভাষা অর্থাৎ দৈবভাবে প্রাপ্ত, এজন্যে এটিকে দৈব ভাষাও বলা হয়ে থাকে। এই ভাষাটিতে বেদ কিন্তু লিখিত আকারে ছিল না, পুস্তক আকারে ছিল না। মানুষের মুখে মুখে বেদের শ্লোকগুলি ভেসে বেড়াত। এই বৈদিক ভাষাকে কিছুটা সংস্কার করে নতুন একটি ভাষা নির্দিষ্ট একটি কাঠামোতে দাঁড় করানো হয়, এবং সেই ভাষাতেই পরবর্তীতে সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থাদি লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। সেই ভাষাটির নাম হলো সংস্কৃত ভাষা। যেহেতু বৈদিক ভাষাকে কিছুটা সংস্কার করা হলো, এজন্যে এই ভাষাকে বলা হয় সংস্কৃত ভাষা, নাম দেওয়া হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষাটি ছিল মূলত লেখার ভাষা, এবং যারা শাসক শ্রেণী, যারা আর্য, এই অঞ্চলে যারা তখন শাসন করত, তাদের ভাষা। এজন্যে এই ভাষাটি মানুষের মুখে মুখে, ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। শব্দগুলির পরিবর্তন হবে, অনেক শব্দ ভেতরে ঢুকবে, অনেক শব্দ মানে মানুষের কাছে উচ্চারণে কঠিন হওয়ার কারণে সেই শব্দগুলি বিলীন হয়ে যাবে। এটা হলো ভাষার একটা চিরন্তন বৈশিষ্ট্য। কিন্তু সংস্কৃত ভাষা যেহেতু একেবারে কংক্রিট, যেটা পরিবর্তন করা যাবে না, বইয়ে একেবারে সুনির্দিষ্ট করা, এই কারণে সংস্কৃত ভাষাটা সাধারণ মানুষ, জনসাধারণ ব্যবহার করত না। সাধারণ মানুষ তখন যে ভাষাতে কথা বলতো, বিভিন্ন অঞ্চল অনুসারে সে ভাষার নামগুলি দেওয়া হয়েছে প্রাকৃত ভাষা। আমাদের এই অঞ্চলে বহু পূর্ব থেকে যে রাজ্যগুলি গড়ে উঠেছিল, মহাভারতে যে রাজ্যগুলি, রামায়ণেও যে রাজ্যগুলির কথা পাওয়া যায়, তার মধ্যে একটা রাজ্য ছিল মগধ, এবং আমাদের এই অঞ্চল ছিল বঙ্গ নামে খ্যাত। মগধ ছিল আমাদের পাশের অঞ্চল, পার্শ্ববর্তী। এই মগধ অঞ্চলে সাধারণ মানুষ যে ভাষায় কথা বলতো তাকে বলা হতো মাগধী প্রাকৃত ভাষা। এই মাগধী প্রাকৃত ভাষার মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ধরুন, বাংলাদেশের একটা সভ্য সমাজে যে ভাষাতে আমরা কথা বলি, যে ভাষাতে চিঠিপত্র লেখা হয়, যে ভাষাতে সিনেমা নাটকে সংলাপ লেখা হয়, সেই ভাষাকে আমরা বলি প্রমিত ভাষা। কিন্তু বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তারা কিন্তু প্রমিত ভাষাতে কথা বলে না, তারা আঞ্চলিক ভাষাতে কথা বলে। যেমন চট্টগ্রামের মানুষ চাটগাইয়া আঞ্চলিক ভাষাতে কথা বলে, সিলেটের মানুষ তাদের সিলেটি আঞ্চলিক ভাষাতে কথা বলে, কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার আঞ্চলিক, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের মানুষ তাদের নিজ নিজ আঞ্চলিক ভাষাতে কথা বলে। কিন্তু তাদের এই আঞ্চলিক ভাষার মধ্যে প্রমিত ভাষার বহু শব্দ অবিকৃত অবস্থায় রয়ে যায়। ঠিক একইভাবে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রাকৃত ভাষাগুলি ছিল, সেই প্রাকৃত ভাষার মধ্যে বহু শব্দ ওই সংস্কৃত ভাষারই শব্দ অবিকৃত অবস্থাতে ব্যবহৃত হতো। এই প্রাকৃত ভাষার, মাগধী প্রাকৃত ভাষার সর্বশেষ যে রূপটি পাওয়া যায় সেটাকে আমরা বলি মাগধী প্রাকৃত ভাষার অপভ্রংশ। এই মাগধী প্রাকৃত ভাষার অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উৎপত্তি বলে মত দিয়েছেন ডক্টর সুনীতি কুমার, যার কথা আমরা সবচেয়ে বেশি গ্রহণ করেছি। এজন্য আমরা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ি যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত ভাষা থেকে। এই যে মাগধী প্রাকৃত ভাষার মধ্যে যে অবিকৃত
সংস্কৃত ভাষার যে অবিকৃত শব্দগুলি ছিল সেই অবিকৃত শব্দগুলি বাংলা ভাষার মধ্যেও অবিকৃত অবস্থাতেই ঢুকে পড়ল। যে শব্দগুলি অবিকৃত অবস্থাতেই ঢুকে পড়ল সেই শব্দগুলিকে আমরা বলি তৎসম শব্দ। তৎ মানে হলো তার, সম অর্থাৎ সমান, মানে হলো ওই সংস্কৃততে যে শব্দগুলি ছিল আমরা বাংলাতে হুবহু অনেক পথ পাড়ি দিলাম, কিন্তু সেই শব্দগুলির কোনো পরিবর্তন হলো না। এজন্যে সেই শব্দগুলিকে আমরা বলি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এবং কিছু শব্দ এই পথ পাড়ি দিতে গিয়ে তার রূপের কিছু পরিবর্তন ঘটেছে কিছু শব্দের, সেই শব্দগুলিকে কিছুটা বিকৃত হওয়া শব্দগুলিকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ, এবং যেটা অনেক বেশি বিকৃত হয়ে গেছে, অনেক বেশি পরিবর্তিত হয়েছে, সেই শব্দগুলিকে আমরা বলি তদ্ভব শব্দ। এই তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ। এবং পরবর্তীতে আমাদের এই অঞ্চলে যখন ধর্মপ্রচারের জন্য মুসলমানরা এসেছে, তুরস্ক থেকে এসেছে টার্কিরা, এরপরে পশতু ভাষার লোকজন পাঠানরা এসেছে, এরপরে ফার্সি ভাষার লোকজন ইরান থেকে এসেছে, এরপরে আরব অঞ্চল থেকে, ইয়েমেন থেকে আরবি ভাষাভাষীরা এসেছে। তো ধর্মীয় কারণে ধর্ম প্রচারের জন্য এসেছে, শাসন করতে এসেছে, তখন তাদের কাছ থেকে আমরা বহুবিধ শব্দ আমাদের ভাষাকে আরও সমৃদ্ধ করেছে। এবং আরও পরে যখন ব্রিটিশরা আমাদের অঞ্চল শাসন করতে এসেছে, ইউরোপীয় ডাচ, এরপরে আপনার পর্তুগিজ, এরপরে ফরাসি, তারা যখন এই অঞ্চলে ব্যবসার জন্যে এবং শাসন করতে এসেছিল, তখন তাদের কাছ থেকেও আমরা বহুবিধ শব্দ পাই, যে শব্দগুলিকে আমরা বলছি বিদেশি শব্দ। এবং আমরা আরও এক ধরনের শব্দ পাই, সেটা হলো এই অঞ্চলে বহু পূর্ব থেকে যারা বসবাস করে আসছিল, যাদেরকে আমরা বলছি আদিবাসী, তাদের যে সমস্ত ভাষা ছিল, তাদের এক একটা অঞ্চলে ছোট্ট ছোট্ট গোত্র, তাদের আলাদা আলাদা যে ভাষাগুলি ছিল, সেই ভাষা থেকেও কিছু শব্দ বাংলা ভাষাতে প্রবেশ করে। সেই শব্দগুলিকে আমরা বলি দেশি শব্দ। এই 5 ধরনের শব্দ নিয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। তাহলে আমরা বাংলা ভাষার উৎপত্তির যে খুব সংক্ষিপ্ত বর্ণনা পেলাম, সেটা হলো বাংলা ভাষাতে আমরা যেমন সংস্কৃত ভাষার বহু শব্দ সংগ্রহ করেছি তৎসম শব্দ হিসেবে, পাশাপাশি কিছুটা পরিবর্তিত হিসেবে আমরা বিভিন্ন প্রাকৃত ভাষাতে সেই শব্দগুলি পরিবর্তিত ছিল, সেই অবস্থাতে বাংলাতে ঢুকেছে, সেগুলিকে আমরা অর্ধ তৎসম বলছি। আর প্রাকৃত থেকে আরেকবার পরিবর্তন হয়ে বাংলাতে প্রবেশ করলো, সেগুলিকে আমরা তদ্ভব শব্দ বলছি। এবং বাকি দেশি বিদেশি কথা যেটা বললাম। তাহলে এটা বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে এখানে আসলো, সেটা আমরা বললাম। এবার বাংলা ভাষার যে ইতিহাস, বাংলা ভাষা পথ পরিবর্তন করতে গিয়ে কখন সমৃদ্ধ হয়েছে, কখন এই সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি হয়েছে, কোন শাসকের আমলে, কোন শাসন আমলে বাংলা ভাষা অধিক সমৃদ্ধ হয়েছে, কখন সাহিত্য রচিত হয়েছে, কোন সাহিত্যিকদের অবদান এই বাংলা ভাষা সমৃদ্ধ করার পেছনে ছিল, এই বিস্তারিত আমরা পরবর্তী আরও পর্বগুলিতে আস্তে আস্তে জানব। কিন্তু এই ছিল আজকের মতো বাংলা ভাষার উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবীতে প্রায় ৭,৫০০-এর মতো ভাষার অস্তিত্ব পাওয়া যায়। এই ভাষাগুলির মধ্যে সব ভাষাই কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে একরকম নয়। বহু ভাষা আছে যে ভাষাগুলির সৌন্দর্যের অভাবে মানুষ সেই ভাষা পরিত্যাগ করেছে। বহু ভাষা আছে যে ভাষার উচ্চারণ রীতি এতটাই কাঠখোট্টা, এতটা কঠিন যে অন্য ভাষার মানুষ সে ভাষা খুব সহজে শিখতে পারে না। আমি আজকে বাংলা ভাষার সৌন্দর্য তুলে ধরব। প্রথমে আমরা কথা বলবো বাংলা ভাষার উচ্চারণ রীতি নিয়ে। একটি ভাষা গঠিত হয়, ভাষার মৌলিক যে একক সেটা হলো ধ্বনি। একটা ভাষাকে প্রথমে যদি বিশ্লেষণ করি তাহলে পাওয়া যাবে কিছু বাক্য। সেই বাক্যকে আমরা যখন ভাঙব তখন আমরা পাবো কিছু শব্দ। এই শব্দকে যখন আমরা ভাঙব তখন পাবো ধ্বনি। অর্থাৎ ভাষার মৌলিক একক হলো ধ্বনি, যাকে আর ভাঙা যায় না। এই ধ্বনি 2 প্রকারের, এক হলো স্বরধ্বনি, আরেক হলো ব্যঞ্জনধ্বনি। প্রত্যেকটা ভাষাতেই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি থাকতে হয়। স্বরধ্বনি হলো যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গিয়ে
ফুসফুস তাড়িত বাতাস মুখবিহ্বরের কোথাও বাধা পাবে না। আর স্বরধ্বনির আরেকটি বৈশিষ্ট্য হলো সে নিজে থেকেই উচ্চারিত হতে পারবে। আর ব্যঞ্জন ধ্বনি হলো যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গিয়ে ফুসফুস তাড়িত বাতাস মুখবিহ্বরের কোথাও না কোথাও বাধা পাবে এবং ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, অবশ্যই স্বরধ্বনির সহায়তা লাগবে। এখন বাংলা ভাষাতে যে স্বরধ্বনিগুলি আছে সেগুলি আমি বলছি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। এর বাইরেও আছে এ, অর্থাৎ অয় জ ফলা আকার। স্বরধ্বনি উচ্চারণের ভিন্নতা আসে শুধুমাত্র মুখের আকৃতির পরিবর্তন দিয়ে। যেহেতু ভেতরে কোথাও বাধা পাবে না, এজন্য আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন এটা একটা উচ্চারণ থেকে আরেকটা উচ্চারণ, এই তফাৎটা হয় কিসে? হয় মুখের আকৃতির পরিবর্তনে। অর্থাৎ অ, আ, যখন আ মুখটা বড় করে ফেললাম তখন উচ্চারণটা পাল্টে গেল। যখন মুখটা বাকি অন্যরকম করব তখন উচ্চারণটা আরেকটু পাল্টে যাবে, এ, এ। এভাবে মুখের আকৃতি পরিবর্তনের মধ্য দিয়ে স্বরধ্বনির বিভিন্ন উচ্চারণগুলি হচ্ছে। একটু চেষ্টা করেন তো, এই যে বাংলাতে যে স্বরধ্বনিগুলি রয়েছে এর বাইরে আপনি মুখের আকৃতি পরিবর্তন করে অন্য কিছু উচ্চারণ করতে পারেন কিনা? সম্ভবত পারেননি। তার কারণ হলো বাংলা ভাষার এই স্বরধ্বনিটা এমন বৈজ্ঞানিকভাবে গঠিত যে আসলে এর বাইরে উচ্চারণ হয় না বা প্রয়োজন নেই। একটা ভাষাকে এর চেয়ে আর মানে বিকৃত, এর চেয়ে যদি আপনি অন্য উচ্চারণ করতে চান তাহলে একটা বিকৃত কিছু আসবে, সেটা সুন্দর কোনো ধ্বনি আসবে না। অর্থাৎ বাংলা ভাষার স্বরধ্বনিগুলি, এবার বলি খেয়াল করেন, তাহলে কি অন্য সমস্ত ভাষাতে এই স্বরধ্বনিগুলি সব ভাষাতে আছে? না, সব ভাষাতে নেই। বহু ভাষাতে স্বরধ্বনি কম আছে, অর্থাৎ বাংলা ভাষার মতো তার উচ্চারণ সম্ভার এতটা উন্নত না, এতটা সমৃদ্ধ না। যেমন উদাহরণ দিলেই বুঝবেন, আরবি ভাষাতে স্বরধ্বনি কয়টা? আমরা জানি যে আরবি ভাষাতে স্বরধ্বনি হলো আলিফ, ওয়াও, ইয়া। আরবিতে এই তিনটা হলো স্বরধ্বনি, যা উচ্চারণ করতে বাতাস মুখবিহ্বরের কোথাও বাধা পায় না এবং যা নিজে নিজে উচ্চারিত হতে পারে। এবং এটার সংকেত হিসাবে, বর্ণ হিসাবে আমরা ব্যবহার করি জবর, জের, পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই যে আমরা 6টা স্বরধ্বনির 6টা চিহ্ন পেলাম, যে চিহ্নগুলি আমরা আবার বর্তমানের যে উচ্চারণ রীতি দাঁড় করানো হয়েছে সে উচ্চারণ রীতিতে মূলত যদি বাংলা দিয়ে উদাহরণ দিই তাহলে আমরা আকারের উচ্চারণ পাই, জবর দ্বারা আকার, জের দ্বারা রস্যইকার, আর পেশ দ্বারা রস্যৌকার। তাহলে এর বাইরে একার, ওকার, এই ধ্বনিগুলি কোথায় গেল? একার বা আমরা যে জফলার যে উচ্চারণটা করি এ, সেই উচ্চারণটা কোথায় গেল? তার মানে এই উচ্চারণগুলি আসলে আরবিতে নেই অথবা বাদ দেওয়া হয়েছে। তার মানে ভাষা স্বরধ্বনির এই দৃষ্টিতে বাংলার চেয়ে এই ভাষাটা কিন্তু একটু দরিদ্র হলো। যদি ইংরেজির কথা বলি সেখানেও ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল খুঁজে দেখেন। বাংলার যে স্বরধ্বনিগুলি সবগুলি উচ্চারণ কি করা যাবে সেখানে? না। ব্যঞ্জনধ্বনির উচ্চারণের দিক থেকেও অন্যান্য ভাষার তুলনায় বাংলা ভাষা যে অনেক বেশি সমৃদ্ধ তা আমি তাত্ত্বিক ব্যাখ্যায় যাচ্ছি না, একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখাই। খেয়াল করেন, কোনো ইংরেজ যদি বাংলা শেখে তাহলে কত বছর শেখার পরে সে আপনার মতো বাংলা বলতে পারবে? না, পারবে না। ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছিল। এই অঞ্চলের ভাষা তারা শিখেছিল ঠিকই, কিন্তু তাদের উচ্চারণ শুনলে বোঝা যায় সে ব্রিটিশ। বাংলা শুদ্ধভাবে তারা বলতে শেখেনি। একজন আরব যদি বাংলা শেখে বা একজন চাইনিজ যদি বাংলা শেখে তাহলে সে কি শুদ্ধ রূপে বাংলা বলতে পারে? পারে না। কিন্তু একজন বাঙালি যখন আরবিতে কোরআন তেলাওয়াত করে তখন কে বলতে পারবে সে বাঙালি নাকি আরব? বলা যায় না, কারণ সে এতটা শুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারে, বোঝাই যায় না
যে সে আসলে বাংলা ভাষাভাষী নাকি আরব থেকে এসেছে। একজন বাঙালি যখন ইংরেজি উচ্চারণটা খুব ভালো রূপে শেখে তখন বোঝাই যায় না সে আসলে কোন দেশ থেকে এসেছে। তার উচ্চারণে আপনি কোনো ভুলই ধরতে পারবেন না। এর কারণ কি? এর কারণ হলো সে বাংলা ভাষা যখন একটা মানুষ শেখে, যখন একটা মানুষ বাংলা ভাষা শেখে তখন তার মুখের সমস্ত জড়তা কেটে যায়। কারণ হলো বাংলা ভাষার উচ্চারণ রীতির সমৃদ্ধি। উচ্চারণ রীতিটা এত সমৃদ্ধ যে বাংলা ভাষা শিখবে সে পৃথিবীর যে কোনো ভাষা খুব সহজে শিখে ফেলতে পারবে। আমার মনে হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি নিয়ে আপনাদের আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। এবার আমরা কথা বলবো বাংলা ভাষার বর্ণমালার সৌন্দর্য নিয়ে, শৃঙ্খলা নিয়ে। খেয়াল করুন, ইংরেজিতে আপনি যখন বর্ণমালাটা একটু প্রথম থেকে পড়েন, এ বি সি ডি ই এফ ডট 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 জেড, এর সাথে বি এর সম্পর্কটা কি? বির পরে সি, এটার উচ্চারণ স্থানে কোনো মিল আছে? এ একটি ভাওয়েল, বি একটি কনসোনেন্ট, এর উচ্চারণের স্থান বির উচ্চারণের স্থানও ভিন্ন। আরবিতে যান, আলিফ, বা, তা, থা, জিম, হা, হ, ডাল, দাল ডট 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 ইয়া। এখানে খেয়াল করেন আরবি এই যে আলিফ, বা, তা, থা, মাখরাজে আসেন। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। তাহলে মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান কিন্তু এক হলো না। হামজা আর হা, হামজা আর হা কিন্তু এক জায়গাতে বসে নাই। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হতে রাইন হা। রাইন মাঝখানের একটা বর্ণ আর হা প্রথম লাইনের একটা বর্ণ। তাহলে এখানে উচ্চারণের স্থান অনুসারে সাজানো হয়নি। ভাওয়েল এবং কনসোনেন্ট বা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ পাশাপাশি সাজানো হয়নি। কিন্তু বাংলাতে খেয়াল করুন, অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এই যে বর্ণগুলি বললাম স্বরবর্ণ, সবগুলি স্বরবর্ণ। স্বরবর্ণগুলি পরপর সাজানো হয়েছে, একসাথে আপনি পড়ে ফেলছেন স্বরবর্ণগুলি। এরপরে শুরু করছেন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে গিয়ে খেয়াল করেন ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা বর্ণের উচ্চারণের স্থান একই। সবগুলি বর্ণের উচ্চারণ স্থান হলো কণ্ঠ। এজন্য আমরা একসাথে করে তাদেরকে নাম দিয়েছি কণ্ঠধ্বনি। এই কবর্গীয় সবগুলি ধ্বনিই কণ্ঠধ্বনি। এরপরে আসেন চ, ছ, জ, ঝ, ঞ। এখানে 5টি যে বর্ণ বললাম, এই 5টি বর্ণের উচ্চারণের স্থান একই, তালু। এজন্য আমরা সবাইকে একসাথে বলতে পারছি তালব্য ধ্বনি বা তালব্য বর্ণ। আমরা যখন বলছি প, ফ, ব, ভ, ম, সবগুলির উচ্চারণ স্থান হলো ঠোঁট। এজন্য আমরা বলছি ওষ্ঠধ্বনি বা ওষ্ঠবর্ণ। তাহলে এই যে একই জায়গা থেকে যারা উচ্চারিত হচ্ছে তাদেরকে আমরা এক জায়গাতে সাজালাম। এবার খেয়াল করুন, প্রত্যেকটা বর্গের আমি যদি ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা যদি সাজাই তাহলে 5টা বর্গ হয়। ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। এই 25টা বর্ণের আমি যদি একেবারে সবগুলির শেষের বর্ণগুলির দিকে খেয়াল করি, ও, ঞ, ন, ন, ম, এই যে আমরা 5টা বর্ণ বললাম সবগুলি বর্গের শেষ বর্ণ, সবগুলিই কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন। সেটা কি? সেটা হলো নাসিক্য বর্ণ। আবার যদি একেবারে শুরুতে চলে আসি, প্রথম বর্ণ ক, চ, ট, ত, প, এই সবগুলি বর্ণের মধ্যে একটা মিল আছে। সেটা কি? সবগুলি বর্ণই অঘোষ বর্ণ, অর্থাৎ অঘোষ ধ্বনি। সবগুলি ধ্বনি অঘোষ ধ্বনি এবং অল্প প্রাণধ্বনি। ঠিক একইভাবে আবার যদি খ, ছ, ঠ, থ, ফ, তাহলে সবগুলি মহাপ্রাণ বর্ণ, সবগুলি ধ্বনি মহাপ্রাণ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। অর্থাৎ আপনি যেদিক থেকে যাবেন সেদিক থেকে একটা সুনিপুণ শৃঙ্খলা
খেয়াল করবেন। এই যে বর্ণমালার যে সৌন্দর্য, যে শৃঙ্খলা, সেটা কিন্তু আপনি অন্যান্য ভাষার মধ্যে এভাবে পাবেন না, যেটা বাংলা ভাষাতে রয়েছে। এটাও কিন্তু বাংলা ভাষার একটা সৌন্দর্য। বাংলা ভাষা এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন। আমার ভাষা আমার দেশ অনুষ্ঠানের সাথে থাকুন। সিবিসি বাংলার পর্দায় চোখ রাখুন।